বৃষ্টি এসো আবার সূচনা পর্ব। রাইটার অনন্য শফিক। দুপুরে ঘুমোতে যাব ঠিক তখনই একটা অপরিচিত নাম্বার থেকে কল এলো। কলটা রিসিভ করতেই একটা মেয়েলি গলা শোনা গেল ওপাশ থেকে। সরাসরি আমার নাম নিয়ে বলল, পলি, তোমার কাবিন কত টাকার জানো? আমি ভীষণ রকম অবাক হলাম। একটা অপরিচিত মেয়ে ফোন করে এসব জিজ্ঞেস করবে কেন? আমি গলায় বিস্ময় নিয়ে বললাম, আপনি কে বলছেন? আপনার পরিচয় কি? আমার কাবিন কত তা জেনে আপনি কি করবেন? মেয়েটি ওপাশ থেকে শব্দ করে হেসে উঠল। তারপর বলল, আমি কে তা খুব দ্রুত জানতে পারবে তুমি, বলে ওপাশ থেকে ফোনটা কেটে দিল। এরপর আমি কয়েকবার চেষ্টা করলাম, কিন্তু ওই নাম্বারে আর কল যায় না। আমার নাম্বার ব্লক করে রেখেছে। একটু আগে চোখ ভর্তি ঘুম ছিল আমার, এখন আর চোখে ঘুমের ছিটাফোঁটাও নেই। অদ্ভুত রকমের চিন্তা লাগছে। আমার পাশে শুয়ে থাকা 1.5 বছরের বাচ্চাটার দিকে তাকালাম আমি। ওর নাম দোয়েল। ওর বাবার নাম রেখেছে। কি মিষ্টি হয়েছে আমার মেয়েটার চেহারা। এইটুকু বয়সে মেয়ে কত রকম যে দুষ্টুমি করে, কি পাকা পাকা যে কথা বলে। গতকাল একটা নিউজ শুনলাম। আমার এক প্রতিবেশী ভাবি বললেন, তার চাচাতো বোনের 8 বছরের সংসার ছিল। গত সপ্তাহে ভাবির বোন হঠাৎ করেই জানতে পারল তার হাজবেন্ড আরও একটা সংসার আছে, গোপনে আরেকটা বিয়ে করেছে 2 বছর আগে। এটা শোনার পর থেকে আমার মন ভীষণ রকম অস্থির। আর এখন আননোন নাম্বার থেকে আসা কল, কাবিনের টাকা নিয়ে কথা বলা। এরপর থেকে আর কোনোভাবেই মন ঠিক রাখতে পারছি না। আমার স্বামী নাম আসিফ, একটা সরকারি ব্যাংকে ক্যাশ ম্যানেজার। সে এখনও সে অফিসে। মনের অস্থিরতা কমাতে আসিফকে ফোন করলাম আমি। অদ্ভুত বিষয় হলো, 2 বার কল করার পরও আসিফ কলটা রিসিভ করলো না। তৃতীয়বার যখন কল করলাম তখন আসিফ কল রিসিভ করে প্রচণ্ড রকম রাগ দেখিয়ে বলল, সমস্যা কি তোমার পলি? আমি এখন অফিসে আছি, জানো না? কেন কল করেছো বারবার? কেন বিরক্ত করছো আমায়? আমি অফিসে থাকলে আর কখনো ফোন দেবে না, খবরদার। আসিফের এরকম আচরণ আর কখনো দেখিনি আমি। ও হঠাৎ করে এমন বদলে গেল কিভাবে? কান্নায় চোখ ভিজে উঠল আমার। আমি কান্না ভেজা গলায় বললাম, আসিফ, আমার সঙ্গে এভাবে কথা বলতে পারলে তুমি? আসিফ আমার কথা শোনার জন্য বসে রইল না। ওপাশ থেকে কুট করে ফোন কেটে দিল। সারাটা দিন কেঁদে কেঁদে কাটলো আমার। রাতে আসিফ যখন বাসায় ফিরল তখন অভিমান নিয়ে তার সাথে কথা বললাম না। ভাবলাম সে কথা বলবে, কিন্তু বাসায় ফিরে আমার সঙ্গে সে কোনো রকম কথাই বলল না। এর চেয়ে অদ্ভুত বিষয় হলো, সে আজ বাইরে থেকে খাবার কিনে এনেছে। আমায় কিছু না বলে কেনা খাবার খেয়ে সে ঘুমিয়ে পড়ে, অথচ আমি ওর জন্য রান্না করে রেখেছি। এমনিতে রাতে অফিস থেকে ফিরেই সে মেয়েকে সময় দেয়। মেয়ের সঙ্গে শুয়ে শুয়ে গল্প করে। বাবা মেয়ে গল্প করতে করতে হেসে কুটি কুটি হয়। কিন্তু আজ মেয়ের কাছে গেলেও মেয়ের সঙ্গে তেমন কথাই বলেনি। এরপর সারাটা রাত ঘুমোতে পারিনি আমি, অথচ ও ঠিকই ঘুমিয়েছে। সকাল হলে ওর কথা না বললেও আমি নিজে থেকে ওর সাথে কথা বলতে গেলাম। বললাম, কি হয়েছে তোমার? আমার সঙ্গে কোনো কারণে তুমি রাগ করেছো? আসিফ কথা বলল না, চুপচাপ বসে রইল। আমি আবার জিজ্ঞেস করলাম, বললাম, কথা বলো, কিছু একটা বলো, না বললে বুঝবো কি করে কি হয়েছে? আসিফ বলল, আমার কথা বলার মুড নেই এখন, দয়া করে আমার কাছ থেকে যাও বলছি। আমি গেলাম না, কথাও বন্ধ করলাম না। বললাম, মুড ভালো নেই মানে কি? রাতে বাইরে থেকে আনা খাবার খেলে কেন? আসিফ বলল, তোমার হাতে রান্না খাবো না তাই। সোজা কথা বুঝো না তুমি? আমি যারপরনায় তাই অবাক হলাম। আসিফ এইরকম আচরণ করছে কেন আমার সাথে? আমি বললাম, আসিফ, তোমার কি আমাকে সহ্য হচ্ছে না? ভালো লাগে না আমায় আর? আসিফ বলল, হ্যাঁ, তোমায় আমার খুব অসহ্য লাগে।
ভালো লাগে না আর। এবার তো হয়েছে, দূর হও এখন সামনে থেকে। আমি আর কথা বললাম না, ভীষণ কান্না পাচ্ছে আমার। ও এরকম বদলে গেল কিভাবে? কিন্তু সমস্যাটা কি হলো এর কিছুতেই বুঝতে পারলাম না। আসিফ কি তাহলে গোপনে কিছু একটা করছে? ওই মেয়েটা যে ফোন করেছিল, ওর সঙ্গে কি আসিফের? অন্য কিছু ভাবতে গিয়েও ভাবতে পারিনি। খুব খারাপ লাগলো আমার। সব কিছু কেমন যেন এলোমেলো লাগলো। আসিফ সকালের খাবার না খেয়ে অফিসে গেল। আমি পেছন থেকে ডাকলাম, বললাম খেয়ে নাও, নাস্তা তৈরি হয়ে গেছে তো। সে পেছনে না তাকিয়ে বলল, তুমি খাও, তোমার খাবার আমার গলা দিয়ে নামবে না, বলে অফিস চলে গেল। ও চলে গেলে লম্বা সময় ধরে চুপচাপ রইলাম আমি। কান্না পাচ্ছিল খুব, কিন্তু কাঁদলাম না। ভাবলাম কাঁদলে তো আর এসবের সমাধান হবে না। এরপর ওই মেয়েটির নাম্বারে আবার কল করলাম। এখনও ব্লক করেই রেখেছে, রিং হয় না। কিন্তু এর খানিক পর আসিফ আমায় ফোন করলো, বলল অফিসের কি এক কাজে আজকেই সে সিলেট যাবে, 1 সপ্তাহ থাকবে ওখানে, বাসায় ফিরবে না, সরাসরি অফিস থেকেই চলে যাবে। ড্রয়ারে টাকা রাখা আছে, খরচপাতি লাগলে ওখান থেকে খরচ করতে বলল আমায়। আমার কোনো কথাই সে শুনল না। তার যা যা বলার সব বলে তারপর ফোন কেটে দিল। এতক্ষণে আমার যা বোঝার তার অনেকখানি বুঝে ফেলেছি আমি। আসিফ আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, নাকি অনেক আগেই দূরে সরে গেছে কে জানে। ওই যে আমার প্রতিবেশী ভাবি, তার চাচাতো বোনের গল্প বলল। হয়তো চাচাতো বোনের মতো আমার জীবনটাও এমন হতে চলেছে। 2টি দিন এখানেই মেয়েকে নিয়ে একা একাই কেঁদে কেটে কাটালাম আমি। বাবা মা নেই আমার, বড় ভাই আছে। ভাইকে এই বিষয়ে কিছু জানাবো কি না ঠিক করতে পারছি না। কিন্তু 3য় দিন ওই মেয়েটি নিজে থেকেই কল করে আমায় চমকে দিল। সে বলল, পলি, তোমার হোয়াটসঅ্যাপ চেক করো দ্রুত। আমি দ্রুত ডাটা অন করে আমার হোয়াটসঅ্যাপ চেক করলাম। ওই মেয়েটির নাম্বার থেকে কিছু পাঠিয়েছে। সিন করতেই দেখলাম একটা সুন্দর ঝলমলে ঘরে, সাদা বিছানা। ওই বিছানায় শুয়ে আছে আসিফ। আসিফের পাশে শুয়ে আছে ফুটফুটে সুন্দর এক মেয়ে। সিন করার পর মুহূর্তেই মেয়েটি আবার কল করলো। রিসিভ করে বলল, কাবিনের টাকার পরিমাণ কেন জিজ্ঞেস করছিলাম এখন তো বুঝলে? আমি কোনো কথা বলতে পারছিলাম না। এই মুহূর্তে আমার ঠিক কী বলা উচিত তাই খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু টের পাচ্ছিলাম আমার চোখের থেকে টপ টপ করে উষ্ণ জল গড়িয়ে পড়ছে গালের ওপর। আসিফ কিভাবে এমন একটা নোংরা কাজ করলো ভাবতেও পারছি না। অথচ এই আসিফই সব সময় আমায় বলতো, আমি ছাড়া সে কোনো দিন আর কোনো নারীর হাত ধরেনি, কোনো দিন ধরবেও না। সে আমার সঙ্গে নিজে থেকেই শপথ করে বলেছিল, যদি কোনো দিন সে অন্য কোনো নারীর হাত ধরে, সম্পর্কে জড়ায়, তবে যেন তাকে আল্লাহ তাকে কোনো দিন ক্ষমা না করে। আসিফ মেয়েকে কোলে নিয়ে বলতো, ও আমার জান্নাত, আমার সকল আনন্দের উৎস। আর আজ কিভাবে আমায় ফাঁকি দিয়ে অন্য একটা মেয়ে কাছে চলে গেল সে? পুরুষ মানুষরা কি তবে এমনই হয়? আসিফকে আবার ফোন করলাম। ওর ফোন রিং হয় কিন্তু রিসিভ করে না। বারবার কল করছি কিন্তু রিসিভ করে না। শেষে অপরাগ হয়ে ওই মেয়েটির নাম্বারে আবার কল দিয়েছি। মেয়েটি রিসিভ করলো প্রথমবারে, তারপর বলল, কি হলো, তোমার খুব জ্বলছে তাই না পলি? এর রকম খোঁচা দেওয়া কথা শুনে রাগে শরীর কাঁপতে লাগলো আমার। আমি রাগের গলায় ওকে বললাম, তুই নিজেও তো মেয়ে, মেয়ে হয়ে কেন আরেকটা মেয়ের জীবন ধ্বংস করলি তুই? ওপাশ থেকে মেয়েটি শব্দ করে হাসলো। কথাটা বলল না। কথা আমি আবার বললাম আমার একটা মেয়ে আছে, 1.5 বছর বয়স ওর। আমার মেয়েটির দিকে তাকিয়ে হলেও ওকে আমার কাছে ফিরিয়ে দাও প্লিজ। মেয়েটি এবার হাসি থামালো। হাসি থামিয়ে বলল, আমার পেটেও আসিফের সন্তান আছে। পেটের সন্তানের বয়স 5 মাস। এখন আমার পেটের সন্তানের দিকে তাকিয়ে আসিফকে আমার কাছে ফিরিয়ে দাও।
দেবে ফিরিয়ে? আমি ধমকে উঠলাম ওকে, বললাম, চুপ চুপ করো বলছি, তুমি একটা কালসাপ আর খারাপ মেয়ে তুমি। মেয়েটি হাসলো, হেসে বলল, আমি কালসাপ হলাম কিভাবে? আমি কি তোমায় ছোবল মেরেছি নাকি? ছোবল মারলে কোথায় মেরেছি বলো? তোমার বুকে? এসব বলে বলে সে হাসতে লাগলো তার মতো করে, যেন আমায় কষ্ট দেওয়াটাই তার মূল উদ্দেশ্য। আমি রাগে কাঁপতে কাঁপতে বললাম, আমি তোমায় উচিত শিক্ষা দিয়ে ছাড়বো মেয়ে, দেখবে তোমার হাল কি করি আমি। মেয়েটি আবার গম্ভীর হলো, গম্ভীর গলায় সে বলল, তুমি আমার কি হাল করবে পলি? টেনে টেনে আমার মাথার চুলগুলো ছিঁড়ে ফেলবে নাকি? তো কোন চুলগুলো ছিঁড়ে ফেলবে পলি? বলে আবার হাসলো। আমি ওকে ধমকে উঠলাম, এবার বললাম, তুমি একটা ফালতু মেয়ে, বাজারি মেয়ে, মুখে যা আসে তাই বলো তুমি। তোমার কোনো লজ লজ্জা নেই, মান সম্মান নেই? মেয়েটি আবার রেগে গেল, রেগে মেগে আগুন হয়ে উঠে সে বলল, তুমি বারবার আমায় দোষারোপ করছো কেন পলি? ওয়াই? তোমার স্বামীকে তো আমি কেড়ে নিইনি তোমার থেকে, সে নিজেই ভুলিয়ে ভালিয়ে আমার সঙ্গে ওসব করেছে। তারপর আমার পেটে তার বাচ্চা আসছে। একটা অবিবাহিত মেয়ের যদি পেট হয় তবে তাকে কি এই অবস্থায় অন্য কোনো পুরুষ বিয়ে করবে? করবে না, তাই না? আমি শখে আসিফকে বিয়ে করিনি, বাধ্য হয়ে ওকে বিয়ে করেছি আমি। আমার জন্য না হলেও আমার সন্তানের ভবিষ্যতের জন্য এটা করতে হয়েছে আমার। আমি কি বলবো কিছুই বুঝতে পারলাম না, শুধু মনে হচ্ছিল আসিফকে যদি এখন কাছে পেতাম তবে ওর শরীর থেকে মাথাটা এক কোপে আলাদা করে দিতাম। আমায় চুপ থাকতে দেখে মেয়েটি বলল, শোনো পলি, পাগলামি করে কোনো লাভ নেই বোন, আমরা বরং সমঝোতার মধ্যে চলে আসি। আমি নিজেকে ধাস্তস্ত করে বললাম, কিসের সমঝোতা? মেয়েটি বলল, বলছি, অপেক্ষা করো, বলে ফোন কেটে দিল এবং মিনিট 5 পর আবার কল করল সে। আমি ফোন রিসিভ করতেই বলল, তুমি আমায় আসিফের দ্বিতীয় স্ত্রী হিসেবে মেনে নেবে আর আমিও তোমায় মেনে নেব, দুই সতীন মিলে একসাথে সংসার করব, কি বলো? এটা মেনে নিতে পারবে তুমি? আমি রাগে অগ্নিশর্মা হয়ে উঠে বললাম, দূরে থেকে এইসব বলে লাভ নেই, সাহস থাকলে সামনে আয় তুই, দেখ তখন আমি তোকে কিভাবে সংসার করাই। মেয়েটি আবার শব্দ করে হেসে উঠল, হাসতে হাসতে সে বলল, এত রাগ এত ভালো না সতীন। আসিফ বলেছে তোমার নাকি হাই ব্লাড প্রেশার, এভাবে রাগলে শরীরে ক্ষতি হবে, স্ট্রোক করে ফেলবা হঠাৎ, বলে আবার বিকট শব্দে হাসল। আমি বললাম, আসিফের কাছে ফোন দে তুই, কুত্তার বাচ্চাকে বল আমার সঙ্গে একটু কথা বলতে, দে ফোনটা ওর হাতে। মেয়েটি হাসতে হাসতে বলল, আসিফের সঙ্গে আর কখনোই তুমি কথা বলতে পারবে না, ওকে আর কোনোদিনও কাছে পাবে না, ওর আশা ছেড়ে দাও তুমি। বলেই কুট করে ওপাশ থেকে ফোন কেটে দিল। এরপর ফোন টেবিলের উপর রেখে দিয়ে আমি অনেকক্ষণ ধরে ঘুমন্ত মেয়ের দিকে তাকিয়ে রইলাম। এমন চাঁদের মতো সুন্দর একটা মেয়ে থাকতেও কিভাবে আসিফ এমন কুৎসিত কাজটা করতে পারল? সারাটা দিন আমার বিষণ্ণ কেটেছে। সন্ধ্যার সময় হঠাৎ করে মনে হলো ঘরে বাজার নেই, জীবনে দুঃখ কষ্ট যায় আসুক, পেটে তো কিছু দিতে হবে, পেট তো এসব দুঃখ কষ্ট বুঝে না, তাছাড়া মেয়েরও তো খেতে চাইবে। আমার হাতে টাকা নেই, আসিফ ফোনে বলেছিল ড্রয়ারে টাকা রাখা আছে, বাজার করার জন্য টাকা নিতে গিয়ে ড্রয়ার খুলতেই আমি চমকে উঠি, এখানে 2-3 হাজার টাকার রেখে যাবার কথা ছিল তার, কিন্তু টাকা রেখে গিয়েছে এক বান্ডিল, সবগুলো খচখচে নতুন 1000 টাকার নোট। টাকার বান্ডিলটা টেনে উপর থেকে তুলতেই এর নিচে আমি একটা ছোট্ট চিরকুট খুঁজে পেলাম। ওখানে আসিফ লিখেছে, পলি, তোমার ক্যাবিনেট সব টাকাটাই এখানে রাখা, এছাড়া
নিচের ড্রয়ারটা খুললে আরও অনেকগুলো টাকা পাবে, সবগুলো নিয়ে নাও, ওগুলো দোয়েলের খরচপাতি। আমি তোমাকে শীঘ্রই ডিভোর্স দেব পলি, সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবে তুমি। আর একটা কথা, আমি কখনো বাসায় ফিরবো না। তুমি ইচ্ছে হলে এখানে থাকতে পারো অথবা তোমার পছন্দ মতো কোনো জায়গায় চলে যেতে পারো। এটুকু লেখা ছিল চিরকুটে। পড়ার পর আমি বসা থেকে কিছুতেই উঠতে পারলাম না। সবটুকু শরীর থরথর করে কাঁপছিল আমার। আর আমার শুধু মনে হচ্ছিল এখান থেকে আর কখনোই উঠতে পারবো না আমি, কোনো দিন না। এখানে এভাবেই এই মুহূর্তে মাথা ঘুরে পড়ে মারা যাব আমি। আমার মেয়ে দোয়েল সকাল থেকে বাবা বাবা করছে। ওর বয়স 1.5 বছর। এখনও ওভাবে ভেঙে সব কিছু বলতে পারে না। সে যা বলে এর বেশিরভাগ অস্পষ্ট, কিন্তু বাবাকে তো সে চেনে। সে তো জানে রোজ রাতে বাবা অফিস থেকে ফিরে তাকে কোলে টেনে নিত, আদর দিত, তারপর পাশে শুয়ে মেয়ের সাথে খেলা করত। সেই 3 দিন ধরে তার বাবাকে চোখের সামনে দেখছে না, কোথাও বাবাকে পাচ্ছে না। সে তো তার বাবাকেই খুঁজবে, এটাই তো তার দোষ। সারাদিন একটু আধটু করে খুঁজলেও সন্ধ্যার বেলায় মেয়েকে সামলানো কঠিন হয়ে গেল একেবারে। মেয়ে বাবা বাবা বলে ডাকে আর শুধু কাঁদে, কিছু খায় না, কোনোভাবেই তাকে শান্ত করা যায় না। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। অপরাগ হয়ে আমি আসিফকে আবার কল করলাম। তার 2টি নম্বর, দুটোই বন্ধ। এরপর মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপও চেষ্টা করলাম, কোথাও সে নেই। আইডি ডিঅ্যাক্টিভেট করা, কিছুতেই আর তার সঙ্গে যোগাযোগ করা গেল না। রাতটা বড় কষ্টে কাটালাম আমি। পরের দিন মেয়ের অবস্থা খারাপ, একেবারে রোগা হয়ে গেছে মেয়ে। এবার আমার ভয় লাগছে। আসিফকে আমি হারিয়েছি, এই জন্য আমার কি হবে, আমি কিভাবে থাকবো, এসবের জন্য আমি ভয় পাচ্ছি না। আমি ভয় পাচ্ছি আমার ছোট্ট দোয়েলকে নিয়ে। দোয়েলকে কিভাবে ঠিক রাখবো, আমি সামলে রাখবো কিভাবে, ওকে কিভাবে চুপ করাবো ওকে। আমিও ফোনে যোগাযোগ করতে না পেরে মেয়েকে নিয়ে শেষে আসিফের অফিসে গেলাম আমি। আর ওখানে গিয়ে সবচেয়ে বেশি চমকে গেলাম আমি। অফিসে আসেনি আসিফ। ওর কলিগদের কাছে জিজ্ঞেস করলাম আসিফ গতকাল এসেছিল কি না। তার কলিগ জানালো আজ কিংবা গতকাল যে আসেনি, শুধু তাই না, গত 3 মাস ধরে সে অফিসে আসে না, নিজে থেকেই জব ছেড়ে দিয়েছে আসিফ। এটা শোনার পর সবচেয়ে বেশি চমকালাম আমি। এত ভালো একটা সরকারি চাকরি, মানুষ হন্যে হয়ে এরকম একটা সরকারি চাকরির পেছন ঘুরঘুর করে। অনেক চেষ্টা পরিশ্রমের পরও কাজ হয় না, চাকরি হয় না, আর সে কি না নিজ ইচ্ছায় এই চাকরি ছেড়ে দিয়েছে। তাহলে কি যে মেয়ের কাছে সে গিয়েছে তার অনেক টাকা, টাকার লোভে ওই মেয়ের কাছে গিয়ে নিজেকে সমর্পণ করেছে আসিফ। আমি ওর কলিগের কাছে জিজ্ঞেস করলাম আসিফের সঙ্গে ওনার যোগাযোগ আছে কি না। তার কলিগ বলল যোগাযোগ আছে। আমি বললাম তার নাম্বারগুলো বন্ধ রাখা, তাহলে উনি যোগাযোগ করেন কিভাবে। আমার এই কথা শোনার পর তিনি খুব সতর্ক হয়ে গেলেন এবং আমার সঙ্গে ভার ভার করে কথা বলতে লাগলেন। তিনি আমি জিজ্ঞেস করলেন আসিফ ভাই বাসায় নেই। আমি বললাম না, বাসায় না। উনি বললেন তাহলে কোথায়। আমি বললাম আমি জানি না কোথায়। আপনি ওর সঙ্গে কোন নম্বরে কথা বলেন ভাই, প্লিজ ওর নম্বরটা দিন না। লোকটা খানিকটা সময় থম মেরে বসে রইল, তারপর বলল নতুন কোনো নম্বর নেই, আগের নম্বর দিয়ে কথা বলি। আমি বললাম ওর নম্বর তো বন্ধ করে রাখা, তাহলে ওর সঙ্গে আপনি কথা বলেন কিভাবে ভাই। আসিফের কলিগ এবার তাড়াহুড়ো করে বলল আপু আমি ওর সঙ্গে লাস্ট কথা বলেছি 1 মাস আগে, তারপর আর কথা হয়নি। আজ আপনাকে আমি সময় দিতে পারছি না আপু, আমার একটা জরুরি কাজে এক্ষুনি একটা জায়গায় যেতে হবে, আমি যাই। বলেই সে অফিস থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আমি ওখানে দাঁড়িয়ে রইলাম। আমাকে এভাবে দেখে সে বেরিয়ে গেল।
আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম শুধু। এই লোকটা হঠাৎ করে এমন ঘাবড়ে গেল কেন? একটু আগেই বলল যোগাযোগ আছে, তারপর বিষয়টা এড়িয়ে গেল। এমনকি তাড়াহুড়ো করে আমাকে এখানে রেখেই কাজের কথা বলে বেরিয়ে গেল। কী অদ্ভুত কাণ্ড! হতাশ হয়ে আসিফের অফিস থেকে এলাম। মেয়েকে এটা ওটা কিনে দিলাম, নানা ধরনের খেলনা, নানা কিছু। কিন্তু এসবের প্রতি মেয়ের কোনো আগ্রহ নেই। মেয়ের আগ্রহ শুধু তার বাবার প্রতি। ছোট্ট শিশু তো, তার বাবা কি করেছে, কত বড় নোংরা একটা কাজ করেছে তা সে বুঝে উঠতে পারছে না। যদি সে বড় হতো বুঝতো। তবে এমন বাবার মুখে সে হয়তো থুতুও দিত না। বাসায় ফিরে ওই মেয়েটাকে আবার কল করলাম। মেয়েটির নাম্বারে গতকাল কল না গেলেও আজ ঠিকই গেল। প্রথমবারেই কল রিসিভ করলো মেয়েটি। বলল, কি খবর পলি? আসিফকে মনে পড়ে নাকি বারবার? আমি ওর কথার উত্তর না দিয়ে কোনো রকম রাগারাগি না করে তাকে অনুরোধের গলায় বললাম, বোন শোনো, আমার মেয়েটা ওর বাবার জন্য পাগল হয়ে গেছে। দুদিন ধরে কিছুই মুখে দিচ্ছে না, শুধু কাঁদে আর বাবাকে খোঁজে। ওর কাছে একটু ফোনটা দাও না, একটু কথা বলবো শুধু ওর সঙ্গে। প্লিজ বোন, তোমার কাছে অনুরোধ করছি আমি। বলতে গিয়ে কান্না এসে গেল আমার গলায়। কিন্তু মেয়েটি এতই কঠিন মনের যে আমার প্রতি মোটেও সে সহমর্মিতা দেখালো না। সে আমার মুখের ওপর বলে দিল, আমি বললেও কোনো লাভ হবে না, ও কথা বলবে না, তুমি আর আমায় ফোন করবে না। তুমি ফোন করলে আমি বিরক্ত হই। বলে সে ফোন কেটে দিল। কিন্তু অবাক করার বিষয় হলো, এর মিনিট কয়েক পর সে নিজে থেকেই ফোন করলো। রিসিভ করলে ও বলে, আসিফের সঙ্গে যোগাযোগ করতে পারবে না তুমি। পলি, তুমি একটা কাজ করো, বাবার বাড়ি চলে যাও। ওখানে গেলে তুমি ভালো থাকবে, তোমার মেয়েও ভালো থাকবে। নতুন একটা পরিবেশে গেলে হয়তো তোমার মেয়ে তার বাবাকে সহজেই ভুলে যেতে পারবে। এখন রাখি, আমার যা বলার আমি তা বলেছি। এর চেয়ে বেশি হেল্প করার ক্ষমতা আমার নেই। বলে রেখে দিল সে। এবার মন একেবারে বিগড়ে গেল আমার। আসিফের প্রতি ঘৃণা ছাড়া মনে ভেতর আর কিছুই অবশিষ্ট রইল না। আমি মনে মনে ঠিক করলাম, আমার যত কষ্টই হোক না কেন, আমার মেয়েকে আমি একাই বড় করে তুলব, মানুষ করে তুলব। এর জন্য আসিফের মতো এমন নোংরা বাবা থাকার চেয়ে না থাকাই ভালো। আমি ঠিক করলাম কাল ভাইয়াকে ফোন করে সব জানাবো। তারপর ভাইয়ার সঙ্গে ওর বাসায় চলে যাব। ওখানে গিয়ে আসিফের নামে মামলা করব। আমি ওকে খুঁজে না বের করতে পারলেও পুলিশ ঠিকই খুঁজে বের করবে। এরপর ওকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো আমি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন ভাইয়াকে কল দিতে যাব, ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ করে বাসার কলিং বেল বেজে উঠল। কে এলো এই মুহূর্তে? আসিফ ঠিক এইভাবেই কলিং বেল বাজাতো, পরপর দুবার চাপতো বলে। আমি ভাইয়াকে কল দেওয়া বাদ দিয়ে তাড়াহুড়ো করে বাসার দরজা খুলতে গেলাম। দরজা খুলে আমি একেবারে চমকে উঠলাম। গতকাল আসিফের যে কলিগের কাছে গিয়েছিলাম, সেই কলিগ আমার বাসার সামনে। ইনি কলিং বেল চেপেছেন। ওনার নাম রাসেল রায়হান। গতকাল যে রাসেল সাহেব তার জরুরি কাজের কথা বলে আমাকে অফিসে দাঁড় করিয়ে রেখেই আমার সামনে দিয়ে বেরিয়ে চলে গিয়েছিলেন বাইরে, সেই রাসেল সাহেব আজ কেন আমার বাসায় এলেন? আসিফের সঙ্গে ওর যোগাযোগ হয়েছে নাকি তাহলে, নাকি অন্য কিছুর জন্য এসেছেন? দরজা খুলে দিতেই রাসেল মুচকি হাসলেন, বললেন, আপু ভেতরে আসবো? আমি বললাম, জি আসুন ভাই, ভেতরে এসে বসুন। রাসেল সাহেব ভেতরে এসে বসলেন। তার হাতে নানা রকমের খেলনা, দেখেই বোঝা যাচ্ছে বাচ্চার জন্য নিয়ে এসেছে। আমি ওনাকে এক গ্লাস ঠান্ডা শরবত এনে দিলাম। উনি শরবত খেয়ে শেষ করলেন। ওনার হাত থেকে গ্লাস নিতে নিতে তাকে বললাম, ভাই আসিফের সঙ্গে আপনার যোগাযোগ হয়েছে কি? রাসেল সাহেব খানিক সময় চুপ করে রইলেন, তারপরে বললেন, হয়েছে। আমি বললাম, ওই মেয়েটির সঙ্গে ওর কী ধরনের সম্পর্ক ভাই? রাসেল সাহেব তার অভ্যাস মতো আরও খানিকটা সময় চুপচাপ বসে রইলেন, তারপরে বললেন, ওরা 5-6 মাস ধরে লিভিংয়ে ছিল। গত 3 মাস আগে বিয়ে করেছে ওরা। বিয়ের পর
অফিসে না এসে ওই মেয়ের কাছেই যেত সে। রাসেল সাহেবের কথা শুনে আমার মাথা যেন ঘুরছে। নিজেকে ভীষণ অসহায় লাগছে আমার। কেন জানি মনে হচ্ছে এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি একা, চির একা। আমি রাসেল সাহেবের দিকে তাকালাম। তার চেহারা কোনো চতুরতা নেই, ভনিতা নেই, খুব সাদামাটা চেহারা। আমি তাকে বললাম, আসিফ কি বলেছে আপনার কাছে ভাই? আমার মেয়ে দোয়েলের কথা আপনি তাকে বলেছেন কিছু? বলেছেন? ও সারাক্ষণ তার বাবাকে ডাকে, বাবার জন্য কাঁদে, পানিটুকুও মুখে নেয় না। রাসেল অনেকক্ষণ চুপচাপ বসে রইলেন। তার চেহারা কেমন মলিন দেখাচ্ছে। অনেক সময় পর একটা লম্বা দীর্ঘশ্বাস টেনে তিনি বললেন, ও একটা অমানুষ হয়ে গেছে, বুঝলেন? রাস্তার কুকুরেও নিজের সন্তানের প্রতি দরদ থাকে, কিন্তু তার মনে তার সন্তানের প্রতি কোনো দরদ নেই। বলে চুপ করে গেলেন আবার তিনি চুপ করলেও আমি চুপ করলাম না। আবার তাকে জিজ্ঞেস করলাম, বললাম, কি হয়েছে এসব শুনে? তা বলুন আমায়। কিছু তো একটা নিশ্চয়ই বলেছে। রাসেল সাহেব বললেন, হ্যাঁ বলেছে এই বাচ্চা তার না। রাসেল সাহেবের কথাটা যেন আমি ঠিক বুঝতে পারলাম না, তাই তাকে আবার জিজ্ঞেস করলাম, কি বললেন ভাই? আমি ঠিক বুঝতে পারিনি, ভালো করে শুনতে পাইনি। রাসেল সাহেব বললেন, থাক এসব কথা, এসব বাজে কথা শুনলে আপনি বরং কষ্ট পাবেন, প্রয়োজন নেই আর এসব শোনার। এর চেয়ে আপনি মেয়েকে নিয়ে স্বাধীনভাবে নিজের মতো বাঁচুন। একটা চরিত্রহীন লম্পটের জন্য নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। আমি তার কথাই ভুলে গেলাম না, আবার জোর করতে লাগলাম তাকে। বললাম, আপনি বলুন সে কি বলেছে আমার মেয়ের সম্পর্কে, আমি তা শুনতে চাই। রাসেল সাহেব স্বভাবত একটু বিরক্ত হচ্ছেন। বিরক্ত ভরা গলায় তিনি বললেন, ও বলেছে দোয়েল ওর ঔরসজাত সন্তান না, মানে সে দোয়েলের আসল বাবা না। এখন বুঝেছেন আপনি ও কি বলেছে? এই কথাটা বলে উঠে পড়লেন তিনি। খেলনাগুলো রাখলেন বিছানার ওপর, তারপর বললেন, দোয়েলের জন্য এনেছিলাম। বলে যখন উনি ঘর থেকে বেরিয়ে যাবেন ঠিক তখনই দোয়েল ঘুম থেকে উঠল, আর ঘুম থেকে উঠেই বাবা বাবা বলে ডাকতে লাগলো। রাসেল সাহেব দরজা পর্যন্ত চলে গিয়েছিলেন, কিন্তু হঠাৎ দোয়েল ওঠায় এবং দোয়েলের মুখে থেকে বাবা বাবা বলে ডাক শোনায় তিনি এগিয়ে এলেন। অদ্ভুত বিষয় হলো, রাসেল সাহেবকে দেখেই দোয়েল এক লাফে ওনার কোলে উঠে গেল। রাসেল সাহেব দোয়েলকে কোলে নিয়ে আদর করলেন। এরপর যখন নামিয়ে রাখতে চাইলেন তখন দোয়েল কিছুতেই তার কোল থেকে নামবে না। আমি কাছে গিয়ে আমার কোলে নিতে চাইলাম, আমার কোলেও আসে না, জোর করে আনতে চাইলেও আসে না। সে বরং রাসেল সাহেবের জামা আঁকড়ে ধরে রাখে আর ভাঙা ভাঙা শব্দে বলে, যার অর্থ হলো সে বাবার কোলে উঠেছে, এখন বাবার কোল থেকে আর কারোর কোলে যাবে না। কি ভয়াবহ রকমের বিপদে পড়লাম আমি। এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না। রাসেল সাহেব একরকম নিরুপায় হয়ে দোয়েলকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে বারান্দায় পাঁচারি করতে লাগলেন। আমি দেখছি দোয়েল একটু পরপর ওনার মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর আবার জাপটে ধরে, গালে নাক ঘষে দেয়, তারপর মিষ্টি গলায় ডাকে, বাবা ও বাবা, বাবা বাবা বাবা। আমার চোখ ভিজে উঠল জলে। ফেরেশতাদের মতো নিষ্পাপ মেয়েটার বুক ভর্তি দরদ তার বাবার জন্য, আর তার বাবা কিনা এই মেয়েকেই অস্বীকার করে বসে আছে। বলেছে দোয়েল তার নিজের সন্তান না। মানুষ চরিত্রহীন হয়, স্ত্রীকে রেখে অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে, তাই বলে নিজের সন্তানকেও কি কেউ এভাবে অস্বীকার করতে পারে? আমি রাসেল সাহেবের কাছে গিয়ে দাঁড়ালাম। ওনার মুখে হাসি নেই, মুখ ভার করে রাখা। আমি তার কাছে গিয়ে দাঁড়াতেই মুখের জীর্ণতা গুছিয়ে হাসার চেষ্টা করলেন তিনি। তারপর বললেন, আমার অফিস ছিল, মিস হয়ে গিয়েছে। আমি সঙ্গে সঙ্গে সরি বললাম। তারপর বললাম, আমার জন্য সব হয়েছে, আপনি বরং দোয়েলকে আমার কোলে দিন। অফিস তো কামাই হয়েই গেছে, এবার বাসায় যেতেও লেট হয়ে যাবে। আপনি যান ভাইয়া। রাসেল সাহেব আমার কোলে দোয়েলকে দিলেন না, ওখানেই দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, আমার কাছে একটা সত্যি কথা বলবেন আপনি? আমি বললাম, অবশ্যই বলবো, বলবো না কেন?
রাসেল সাহেব বললেন, আপনি যদি কিছু না মনে করেন, আবার যদি ভুল বুঝে নামায়। আমি তাকে আশ্বাস দিলাম, বললাম, এরকম কিছুই হবে না, আপনি আপনার মতো করে বলুন। রাসেল সাহেব খানিক সময় ভেবে তারপর বললেন, বিয়ের পর কোনো পুরুষের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে উঠেছিল? রাসেল সাহেবের ভেবেছিলেন আমি আড়ষ্টতা দেখাবো, কিন্তু এরকম কিছু না করে আমি সরাসরি উত্তর দিলাম, বললাম, না, এরকম কিছুই কারোর সঙ্গে ছিল না। রাসেল সাহেব এবার বললেন, কিন্তু আসিফ যা বলল তা শুনে যে কেউ বিশ্বাস করবে এই কথায়? আমি অবাক হলাম, বললাম, কি বলেছে সে? রাসেল সাহেব বললেন, আপনার কোনো এক রিলেটিভ ভাই এই বাসায় আসতো রেগুলার। আসিফ অফিসে গেলেই সে আসতো। চলবে।